নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কথা বলছিলেন এবং নির্বাচনী ক্যালকুলেশন নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন পর্যালোচনা চলছে। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তেই মানুষ সাধারণত চায়ের আড্ডায় বসলেও এগুলো নিয়ে ক্যালকুলেশন করে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে জামায়াত ইসলামী বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, তারা ইতিমধ্যে 289টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং জোটগত যদি কোনো ক্যালকুলেশন দাঁড়ায় সেক্ষেত্রে হয়তো 150 আসনে হয়তো সম্ভবত তারা ইলেকশন করবে অথবা তার চেয়ে কম বা বেশি। আপনি কি মনে হয় যে জামাত বিএনপি ভৌগোলিক অবস্থান এর দিক থেকে কোন বিভাগগুলোতে ভালো করার সম্ভাবনা আছে, কোন বিভাগগুলোতে খারাপ করবে বলে মনে হচ্ছে? দেখুন, এখন কোন দল কোথায় ভালো করবে বা কারা ক্ষমতায় আসবে এখনই ক্যালকুলেশন করাটা খুব কঠিন। আপনার এখানে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বৃহত্তম দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। রাইট। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, তারা আর সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমরা নিশ্চিত করে ধরেই নিতে পারি। যদি তারা অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগের এদেশে প্রায় 30 থেকে 40% সাপোর্টার রয়েছে। এই ভোটগুলো কোন দিকে যাবে এটা এখনই ক্যালকুলেশন করার সময় আসেনি। এরপরে আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, প্রায় 2008 সালের পরের থেকে এদেশে আর নির্বাচন হয় নাই। যেহেতু 20 বছর এদেশে নির্বাচন হয় না, ইয়াং একটা জেনারেশন যারা ভোট দিতে পারে না এখনো পর্যন্ত, তাদের ভোট কোন দিকে যাবে এটা এখনই ক্যালকুলেশন করা যাচ্ছে না। দেখুন, আপনার জামাত বিএনপি এবং বিরোধী দলগুলো দীর্ঘদিন আন্দোলন করেছে এই সরকারকে পতনের জন্য, বিগত সরকারকে পতনের জন্য, কিন্তু তারা এখানে সফল হয়নি। ইয়াং জেনারেশন, যে জেনারেশনকে কেউ চিনত না, অপরিচিত এরকম কিছু মুখ সামনে এসে তারা আন্দোলন করেছে এবং তাদের ডাকে সাড়া দিয়েছে কিন্তু এই ইয়াং জেনারেশনই। ইয়াং জেনারেশনের সাড়াটা সব থেকে বেশি ছিল। হ্যাঁ, ছাত্র জনতা, নিঃসন্দেহে ছাত্র জনতা এই আন্দোলনে ছিল, কিন্তু ইয়াং জেনারেশনের সাড়াটা ছিল সব থেকে বেশি। রাইট রাইট। তাহলে এই ইয়াং জেনারেশনের ভোট কোথায় যাবে এই মুহূর্তে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না। এই জন্যে সামনে নির্বাচন, বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসছে এক ধরনের আলোচনা আছে, কিন্তু এখনই একেবারে নিশ্চিত করে বলাটাও কঠিন। সামনের নির্বাচন কঠিন হবে এবং কে ক্ষমতায় আসবে এখনই ক্যালকুলেশন করার সময় এখন আসেনি। যে আমরা আপনার পয়েন্টটা ধরতে পেরেছি। আমরা আরেকটু জানতে চাই আপনার কাছে যে খুব সম্প্রতি আপনি দেখুন 2008-এর পরে অনেকগুলো নতুন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে এবং এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা গণ অধিকার পরিষদ আছে, জামাত থেকে বের হয়ে যাওয়া একটি গ্রুপ যারা এবি পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছে তারা আছে, এবং 24 বিপ্লবের স্টেক হোল্ডার বলে যারা নিজেদেরকে মনে করে, বিশ্বাস করে, তারা এনসিপি, তারা রাজনীতি করছে। আপনি কি মনে করেন যে এই রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা কেমন দেখছেন আগামী নির্বাচন? দেখুন, এই রাজনৈতিক দলগুলো একেবারে নতুন, তারা এখনো পর্যন্ত সারা বাংলাদেশের মানুষের কাছে খুব বেশি যেতে পারেনি, তাদের কার্যক্রম এখানে ওইভাবে উপস্থাপন করতে পারেনি এখনো পর্যন্ত। না, এনসিপি তো গোটা দেশে সফর করছে এবং মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে, এনসিপি কোনো সম্ভাবনা দেখছেন কিনা? এনসিপি এখনো পর্যন্ত নিবন্ধনই পায়নি, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিবন্ধনটা গুরুত্বপূর্ণ। এখন সামনে নির্বাচন, এর আগেই তারা নিবন্ধন পাবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। 2 নম্বর বিষয় হলো মিছিলে অংশগ্রহণ করা। এক জায়গা দিয়ে হয়তোবা এনসিপি যারা আজকের নেতৃবৃন্দ তারা এই 36 বা জুলাই আগস্ট আন্দোলনের মূল স্টেক হোল্ডার না হইলেও তারা পরিচিত মুখ, তারা এক জায়গা দিয়ে হেঁটে গেলেও তার পেছনে 10 জন 20 জন 50 জন মানুষ এমনিই যাবে, এটা স্বাভাবিক বিষয়। জন্য তারা যখন সারা দেশে যাচ্ছে মানুষ তাদের দেখতে আসছে, কিন্তু ভোট দেওয়ার সময় এদেরকে ভোট দেবে কিনা এটা, এবং তারা কত পার্সেন্ট তাদের পেছনে যাচ্ছে দেখেন, এখানে প্রায় 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের হয়তোবা এক জায়গায় সমাবেশ করলে 10,000 20,000 লোক আসতেছে, এই 10,000 20,000 লোকই তো ওই 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতেছে না।